This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল কংগ্রেসের সংহতি দিবসে থাকবেন না দলের বিধায়ক হুমায়ুন কবির। 6 ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনে ডাক ভরতপুরের বিধায়কের। ভিত্তিপ্রস্তর স্থাপনে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন নওশাদের ভাই আব্বাস সিদ্দিকীকে। প্রায় 2 লক্ষ মানুষের জমায়েত হবে বলেও দাবি হুমায়ুন কবিরের। 6 ডিসেম্বরটা আপনাদের অনেক আগেই বলেছি আমি, বাবরি মসজিদের একটা ভিত্তি স্থাপন করা হবে। কাজে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যেটা সংহতি দিবস পালন করবেন সেদিনকে আমি উপস্থিত থাকতে পারবো না। আব্বাস সিদ্দিকীকেও ইনভাইট করব। আব্বাস সিদ্দিকী কথা দিয়েছেন, আব্বাস সিদ্দিকী যাচ্ছেন বলা হয়েছে, এখন পর্যন্ত কনসেন্ট তো দিয়ে রেখেছেন। আব্বাস সিদ্দিকী রাজনৈতিক কোনো পদে এখন পর্যন্ত নেই। তিনার ভাই নওশাদ সিদ্দিকী বিধায়ক আছে, আর যে ওর যে ইন্ডিয়ান সেকুলার যে পার্টি আইএসএফ সেটার চেয়ারম্যানও আছে নওশাদ। কাজে আমি নওশাদকে তো ইনভাইট করিনি। আব্বাস সিদ্দিকী ফুরফুরা শরীফের একটা পীরজাদা, যারা মুসলিমদের মানে ইম্পর্টেন্ট ব্যক্তি, তাদেরকে দিয়ে এটা করা হবে। আব্বাস সিদ্দিকী থাকবে, আরও অনেকে থাকবে। কত মানুষের জমায়েত করবেন ওই দিন? আমার নিজের ধারণা কমসে কম 2 লাখ লোক। শুধু মুর্শিদাবাদের লোক প্রেজেন্ট থাকবে না, সুদূর ওই নর্থ বেঙ্গল থেকেও তারা ভল্প বাস রিজার্ভ করেছে। বীরভূম তো তৃণমূলের শক্তিশালী জায়গা, সেখান থেকেও যারা মুসলিম কমিউনিটিতে বিলং করে তারা নিজেরা বলেছে আমরা বাসে করে যাব। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময় বাবু, 6 ডিসেম্বর যেদিন সংহতি দিবস আপনাদের দলের, সেদিন থাকছেন না সেই অনুষ্ঠানে আপনাদেরই দলের বিধায়ক হুমায়ুন কবির। তিনি ওই দিনই মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর যে সেটা স্থাপন করবেন বলেছেন, এবং শুধু তাই নয়, সেই অনুষ্ঠানে আবার তিনি আমন্ত্রণও জানিয়েছেন নওশাদের ভাই আব্বাস সিদ্দিকীকে। কিভাবে দেখছেন গোটা বিষয়টি তন্ময় বাবু? তার ব্যক্তিগত বিষয়, তিনি কোনো একটা অনুষ্ঠান করবেন, তাকে কাকে আমন্ত্রণ জানাবেন না, এখানে দলের কোনো বিষয়ই নয়। আর সংহতি দিবস তৃণমূল কংগ্রেস করে আসছে দীর্ঘদিন ধরে, এবারেও সেই প্রোগ্রাম হবে এবং বিশেষভাবে সম্প্রীতির উপর বার্তা দেওয়া প্রয়োজন। যেখানে একদিকে বিবেককামী রাজনীতির শক্তি বাড়ছে বিজেপির পক্ষ থেকে, সেখানে তার পাল্টা বার্তা দেওয়া প্রয়োজন, সম্প্রীতির বার্তা। সেই প্রোগ্রাম হবে, সেখানে সকলকে আসতে হবে এরকম তো কোথাও বলে দেওয়া নেই যে তার ভিত নেই যে আপনাদেরকে আসতেই হবে। যাদের মনে হবে যে তারা এই বার্তার সঙ্গে সম্পৃক্ত তারা আসবে। হুমায়ুন কবির তার সিদ্ধান্ত তিনি নেবেন, এবং তিনি কোথায় কি করছেন সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ধন্যবাদ তন্ময় বাবু। বিহারের ভোটে সাফল্যের পর এবার পাখির চোখ বাংলা। 26-এর ভোটে মিমের টার্গেট সংখ্যালঘু ভোট পায়। বঙ্গের সংখ্যালঘুদের বঞ্চনাকে হাতিয়ার আসাদউদ্দিন ওয়াইসির দলে। চলতি মাসে শুরু হবে মিমের অধিকার যাত্রা। বীরভূম, মালদা, 2 দিনাজপুরে যাবে অধিকার যাত্রা। যাত্রা শেষে মুর্শিদাবাদেই হবে আসাদউদ্দিন ওয়াইসির সভা। সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা আসনগুলোতে নজর মিমের। এই জেলার মানুষ বঞ্চনার শিকার। আমরা সংখ্যালঘুরা মুর্শিদাবাদের মানুষ 20 জন বিধায়ক রাজ্যের শাসক দলকে জিতিয়ে বিধানসভায় পাঠিয়েছি, 3 জন এমপি দিয়েছি। এই জেলার মানুষকে, সংখ্যালঘুকে পরিযায়ী শ্রমিক করে রেখেছে শাসক দল। এরা সংখ্যালঘু ভোট নিয়ে সংখ্যালঘুকে খালি ব্যবহার করেছে। আজ সংখ্যালঘুরা তারা বুঝেছে যে এরা আমাদের ভোট নিয়ে আমাদেরকে ব্যবহার করে। আমরা মুর্শিদাবাদে অধিকার যাত্রা করব। এই যাত্রা মুর্শিদাবাদের 22 সিটে আমরা পৌঁছাবো। তৃণমূল সরকার এখানে টিকে থাকার পেছনে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশের সমর্থন। আজকে তারা যদি বঞ্চিত হয়, তারা যদি অভিযোগ জানায়, সর্বপ্রথম তাদের বিরুদ্ধেই জানাতে হয় যাদের তারা ভোট দিয়েছে। সুতরাং মিম ঠিকই বলছে, সংখ্যালঘুরা বঞ্চিত। 2026-এর বিধানসভা সামনে যেহেতু আছে, এখন অনেক কিছুই দেখতে পাবেন। মিম নয়, তাছাড়া আরো যদি কোনো দল থাকে, সেই দলগুলো যারা বিজেপির বি টিম হিসাবে কাজ করে, তারা কিন্তু মাঠে ময়দানে নেমে পড়েছে অলরেডি ভাবে। ফলে মিমের কথা যেটা বলছেন, শুধু 2026-এর নির্বাচনে প্রার্থী তারা নতুনভাবে দিচ্ছে তা নয়, এর আগে বিগত যে নির্বাচনগুলো আমরা বাংলায় ঘটেছে, সেই বাংলার প্রত্যেকটা নির্বাচনে কিন্তু মিম বিভিন্নভাবে অংশগ্রহণ করেছে।
এসএসসি কে দাগিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ। এবার হাইকোর্টে দাগিদের পাশাপাশি নাম প্রকাশ করতে হবে অভিভাবকদেরও। কোনো দাগে ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না, এসএসসি কে ফের মনে করালো হাইকোর্ট। বিশেষভাবে সক্ষম দাগিরাও ইন্টারভিউ অংশ নিতে পারবে না, জানিয়ে দিল আদালত। রায়গঞ্জের নীতিশ বর্মন দাগি, হাইকোর্টে মেনে নিল এসএসসি। দাগি তালিকায় নাম ছিল নীতিশের, নথি সামনে এনে প্রকাশ করে TV9 বাংলা। হাইকোর্টের নির্দেশের পরই তড়িঘড়ি দাগে নীতিশ বর্মনের নাম বাদের সিদ্ধান্ত স্কুল সার্ভিস কমিশনের। স্যার, সত্যিটা জেনে আমার খুব ভালো লাগছে। মানে যাক, সত্যিটা অবশেষে সবার সামনে এসেছে এবং সত্যি জয় হয়েছে, এটাই স্যার। আর আমি বাকি আরো দেখলাম যে যারা ওখানে ছিল পিএইচ ক্যান্ডিডেট, সবাই নামগুলো আমি চেক করেছিলাম, দেখলাম যে উনাদের কিন্তু টেন্টেড লিস্টে নাম ছিল না, খালি ওনারই খালি ছিল। প্রাথমিক নিয়োগ বিজ্ঞপ্তি দিল পর্ষদ। আজ বিকেল 3টে থেকে 9 ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন। 13,421 শূন্য পদে জেলাভিত্তিক বিবরণ প্রকাশ পর্ষদে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার নিয়োগ দুর্নীতি মামলায় জামিন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এবার সিবিআইয়ের মামলায় জামিন পেলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। জামিনের আবেদন মঞ্জুর করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তিপ্রসাদ সিনহা। এই মামলা শেষ হয় জেল মুক্তি হচ্ছে তাঁরও।